ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে চলতরিৎ সংক্রান্ত ফিজিক্সের অঙ্ক অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি সংক্রান্ত ফিজিক্সের অঙ্ক করব। ফিজিক্সের এই যে কারেন্ট ইলেকট্রিসিটি সংক্রান্ত যত অঙ্ক আছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে রেলের পরীক্ষাতে, সেগুলো কিন্তু আমরা এগুলো তুলে ধরবো। কীভাবে সুন্দরভাবে কনসেপ্ট দিয়ে করতে পারো, যে কনসেপ্টটা শিখলে তুমি পরীক্ষায় সামনে, যেহেতু রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে বা এনটিপিসি আছে বা এএলপি, সামনে যে পরীক্ষাগুলো হোক না রেলের, সব পরীক্ষাতেই তুমি ফিজিক্সের এই চলতরিৎ থেকে অঙ্ক পাবে এবং সবগুলো তুমি সলভ করতে পাবে। এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা তুমি সলভ করতে পারবে না। ঠিক আছে, আমরা বেশ কিছু ভিডিও দেবো আজকে, প্রথম পার্টের ভিডিও দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করবে। কোনো ডাউট হলে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এরকমটি কেন হলো। ঠিক আছে, তাহলে আমি কী করবো, আরও বেশ কিছু উদাহরণ নিয়ে আমরা বোঝাবো। চলো তাহলে যতগুলো প্রিভিয়াস ইয়ার এসছে আমরা বেশ কিছুটা সলভ করি প্রথম পার্টে। ঠিক আছে, প্রথম প্রশ্ন রয়েছে যে প্রদত্ত সার্কিটে 4 ওহম রোধের মধ্যে বিভব পতন হলো। বিভব পতন বা কি পোটেনশিয়াল ড্রপ, যেটাকে আমরা বলি কি পিডি বা ভোল্টেজ ড্রপ ভাবতে পারো। ঠিক আছে, এই পোটেনশিয়াল ড্রপ মানেই কিন্তু ভোল্টেজ ড্রপ। বিভব পতন কত হবে? হ্যাঁ, ভোল্টেজ ড্রপ ভাবতে পারো। হ্যাঁ, ভোল্টেজ ড্রপটা কত হবে? তার মানে দেখো, এই যে বর্তনী বা এই যে সার্কিট, এই সার্কিটকে, এই যে এখানে সার্কিট দেখো লেখা রয়েছে, সংক্ষেপে আমরা ইঞ্জিনিয়াররা কি লিখি? সার্কিটকে সিকেটি লিখে, হ্যাঁ, সংক্ষেপে। যাই হোক, তাহলে এই যে সার্কিট, এই সার্কিটে দেখো এখানে একটা ভোল্টেজ সাপ্লাই আছে, ভোল্টেজ সোর্স 5 ভোল্ট, একটা ব্যাটারি আছে। যে ব্যাটারিটার একটা দেখো বড় দাগ আছে, একটা ছোট দাগ আছে। বড় দাগটা হচ্ছে পজিটিভ সাইন আর ছোটটা হচ্ছে মাইনাস। ব্যাটারি প্লাস মাইনাস থাকে, আমরা জানি, দুটো পোল রয়েছে। তাহলে এই যে ব্যাটারি বা সেল, এইখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে, দেখো এই কারেন্টটাকে আমরা বলছি আই। ঠিক আছে, এই কারেন্টটা দেখো একটা পাত দিয়ে কিন্তু যাচ্ছে, হ্যাঁ, একটা পথ দিয়ে। দেখো এই কারেন্টটা এর মধ্যে দিয়ে আসবে, সেই কারেন্টটা কিন্তু এইখান দিয়ে যাবে। তার মানে কারেন্ট যখন ডিস্ট্রিবিউট বা ডিভাইড হচ্ছে না, তখন সেটা কিন্তু সিরিজ সার্কিট। তাহলে এইটা অবশ্যই কিন্তু একটা সিরিজ সার্কিটের ছবি। ঠিক আছে, সিরিজ সার্কিট বুঝে গেলাম। সিরিজ সার্কিট মানে কি? সিরিজ সার্কিট মানে তোমার হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে সিরিজ সার্কিটে কি হয়? কারেন্ট সেম হয় কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু সেম হবে। তার মানে এইখানে দেখো এই যে সার্কিটটা যেটা দেওয়া আছে, টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে বলো তো? টোটাল রেজিস্ট্যান্সটা আমাকে সার্কিট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি ভাবতে পারো, বা নেট রেজিস্ট্যান্স যদি বলো, শ্রেণী সমবায়ে বা সিরিজ সার্কিটে যোগ হয়। তাহলে এর ক্ষেত্রে আর কত হচ্ছে তোমার? একটা আছে 4 ওহম আছে, একটা 6 ওহম আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যেটা হলো, সেটাকে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভাবতে পারো। 6 আর 4 কত হলো? 10 ওহম হলো। এখন এই যে টোটাল রেজিস্ট্যান্সটা আমি পেয়ে গেছি। তাহলে এই যে ব্যাটারি সাপ্লাই কী পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এটা আমরা পেয়ে যাবো না? আমরা জানি ওহমের সূত্র থেকে কি জানি? ভি ইকুয়াল টু আই আর জানি। তাহলে এখান থেকে আমার কারেন্ট যেহেতু বের করতে হবে, তাহলে আই ইকুয়াল টু কী হবে বলো? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি কত আছে বলো? ভি আছে তোমার 5 ভোল্ট। আর কত আছে? আর মানে টোটাল সার্কিট, হ্যাঁ, টোটাল সার্কিটের যে রেজিস্ট্যান্সটা কত আছে? 10। তাহলে 5/10, এটা তুমি কাটলে 1/2 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই যে ব্যাটারি সোর্সটা রয়েছে না, এই ব্যাটারি সোর্স থেকে কিন্তু মাত্র 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমাকে যেটা করতে হবে, দেখো এই মানে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হবে বলো? এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা যেটা হবে, তুমি ভাবতে পারো V1 ভাবতে পারো বা ভি ভাবতে পারো। তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে কারেন্ট কত পেয়ে গেছি বলো? কারেন্ট পেয়েছি 1/2। তাহলে বসিয়ে দাও, এই হলো 1/2। আর কত আছে? 4। তাহলে বসিয়ে দিলে 4কে 2 দিয়ে কাটলে কত হবে? তাহলে 2 ভোল্ট। ঠিক আছে, এর মধ্যে তো 2 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে। অপশান এ হবে সঠিক। ঠিক আছে, অপশান এ। দেখো, যদি তোমাকে 6 ওহমের মধ্যে বলতো, তাহলে কী করতাম এক্ষেত্রে? তাহলে সেই সেমভাবে ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, এটাকে V1 আর V2 ভাবতে পারো। এটাকে আমরা করলাম V1, আর এই 6 ওহমের অ্যাক্রসে এটা ভাবছি V2। হ্যাঁ, এটাকে বের করছি V2টা। তাহলে V2 মানে কত হবে তোমার? আই ইন্টু আর। তাহলে কারেন্ট কিন্তু সেই সেম কারেন্টই হবে, হ্যাঁ। আর বলতে এই আরটা বসাতে হবে। তাহলে আই হচ্ছে তোমার সেই হাফ, আর এটা কত আছে? 6। তাহলে এটা কাটাকাটি করলে তোমার 3। তাহলে হচ্ছে 3। তাহলে দেখো এইখানটায় এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 2 ভোল্ট 4 ওহমের অ্যাক্রসে, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে কত? 3 ভোল্ট। তাহলে দেখো 5 মানে 3 আর 2 কত? 5 ভোল্ট। এই দেখো টোটালটা 5 ভোল্টে কিন্তু আছে। ঠিক আছে, তাহলে যখন সিরিজ সার্কিট হবে নর্মাল ক্যালকুলেট করলেই হবে, হ্যাঁ। যদি প্যারালাল সার্কিট কখনো থাকে, তখন কিন্তু তোমাকে কারেন্ট ডিভিশন রুল খাটাতে হবে, আমরা সেটা বলা হবে। ন্যাচারালি এটা এইটুকু করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলো। একটা নির্দিষ্ট পদার্থের একটি তারের দৈর্ঘ্য আই, আইটা এল লিখলে ভালো, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এল ভাবো তুমি, হ্যাঁ। আচ্ছা, এবং রোধ আর। একই পদার্থের আরেকটি আছে, একই পদার্থ, তার মানে একই পদার্থ যদি হয়, যদি পদার্থ কখনো সেম হয়, পদার্থ বা কম্পোজিশন যদি সেম হয়, তার কিন্তু রো সেম হয়। হ্যাঁ, রো মানে কি? রো মানে তোমার হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, বা আমরা যেটা বলছি আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে একই পদার্থ যদি কম্পোজিশন অফ দ্য মেটেরিয়াল বা তোমার মানে পদার্থের
অণু বা পদার্থের একই পদার্থ যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে কী হবে বললাম, রোধাঙ্ক সেম হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটি তারের দৈর্ঘ্যের 3 গুণ বলছে, তাহলে কী বলবো একবার পড়ি। একটা নির্দিষ্ট পদার্থের একটা তারের দৈর্ঘ্য হচ্ছে এল, আর রোধ দেওয়া আছে আর। ওই একই পদার্থের আরেকটা তারের দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে আগে যদি এল থাকে এখন হচ্ছে তোমার কিন্তু 3L। হ্যাঁ, আচ্ছা, ক্রস সেকশন এর ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, আগে যদি ক্রস সেকশন এ থাকে, এক্ষেত্রে ক্রস সেকশন কত হয়ে যাবে, দ্বিগুণ বলছে, তার মানে 2A হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রোধ হবে কত। দেখো সিম্পল প্রশ্ন, তুমি ভালো করে চিন্তা করো এটাকে, যে আমরা যেটা জানি যে আর ইকুয়াল টু কি জানি বলো, রোধের সূত্র থেকে, যে আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ। ঠিক আছে, এটা যে একদম ন্যাচারাল, আর ইকুয়াল টু রো এল বাই এ। কিন্তু এইখানে যেটা বলছে যে একই পদার্থের একটা তারের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে গেছে, তাহলে নতুন যে রেজিস্ট্যান্সটা হলো, ধরো আমি মনে করলাম এটাকে R1 ভাবছি, এখন নতুন রেজিস্ট্যান্সটা হচ্ছে R1। তাহলে R1 যেটা হলো, তুমি দেখো ভালো করে, রো তো সেম, কারণ কম্পোজিশন যদি সেম একই পদার্থ, তাহলে এটা রো কিন্তু রোই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে রো এল কি হয়েছে, আগেরটা 3 গুণ, তার মানে 3L। ঠিক, আচ্ছা 3L হয়ে গেল। আর ক্রস সেকশন মানে কি, এই যে এ মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলেছে, দ্বিগুণ, তাহলে এটা কত হবে, 2A হয়ে যাবে না। আচ্ছা, এইটা একটুখানি ক্যালকুলেশন করছি সুন্দর করে, ঠিক আছে। তাহলে এটা দেখো 3/2টা তো একটা কনস্ট্যান্ট, তাহলে 3/2টা সামনে নিয়ে আসলাম, তাহলে রো এল বাই এ। এখন তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে রো এল বাই এ যদি যেটা আমরা দেখছি, দেখো এই যে রো এল বাই এ, এই পোর্শনটা, এটা কি দেখো তো, রো এল বাই এই যে এইটা না, রো এল বাই এ মানেই তো আর। তাহলে যেটা ছিল সেটা হচ্ছে তোমার 3/2 ইন্টু আর না, তার মানে R1-এর মানটা যেটা এখন হলো, R1-এর মানটা যেটা হলো দেখো 3/2 ইন্টু আর, মানে আগের যে ডিস্টেন্সটা ছিল তার 3/2 টাইমস, মানে 1.5 গুণ হবে কিন্তু। হ্যাঁ, 3/2 টাইমস মানে 1.5 গুণ, মানে 1.5 আর হবে। অপশন বি কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট হলো, নিচের চিত্রে দেখানো বিন্দু এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কত। হ্যাঁ, তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এখানে দেখো বলে দিচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি। তাহলে এ পয়েন্ট, এইখানে এ পয়েন্ট, আচ্ছা এটা বি পয়েন্ট। দেখো এইখানে আমি যেটা লিখলাম এই পয়েন্টটা যা, এই আর বি পয়েন্টটা যা, দেখো এখানে তুমি এটা অন্যভাবে তুমি চিন্তা করো, এখানে কিন্তু আলটিমেটলি এখানে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টও সেম, কোনো জাংশন না পেলে কিন্তু এখানেও যা, এইখানেও তুমি এ ভাবতে পারো, এখানে বি তুমি এটাকেও কিন্তু বি ভাবতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে বলেছে, দেখো কারেন্ট যখন যাচ্ছে এই পথ, এখান থেকে ধরো যে কারেন্টটা আসলো, হবে একই হবে কিন্তু। হ্যাঁ, এখান থেকে যে কারেন্টটা আসবে, এইখান থেকে আসার পরে দেখো দুটো পাথ পাচ্ছে, একটা হচ্ছে এইখানে একটা পাথ পাচ্ছে, এইখানে একটা পথ। হ্যাঁ, দুটো পথ পেলো। তাহলে এই যে পথটাতে যেটা কারেন্ট আসছে, দেখো সেই কারেন্টটা কিন্তু এখানে কোনো কিছু নেই, এখানে শুধু বাঁকা আছে, কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে কিন্তু কোনো মানে জাংশন নেই, কিন্তু জাংশন না হলে কারেন্ট কিন্তু ভাগ হবে না। তার মানে এইখান থেকে এই যে কারেন্টটা এই পাথ দিয়ে যখন আসছে, এইটা কিন্তু একটা সিরিজ সার্কিট ওপরেরটা। তাহলে বলো সিরিজ সার্কিটে কী হয়, মানে রেজিস্ট্যান্স কী হয়, যোগ হয় নর্মালি। তাহলে 3 আর 3 কত হবে, 6 হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা খুলে দিই, এটা কিন্তু আমি একটা শুধুমাত্র 6, উপরেরটাকে আমি ছবি এঁকে দিচ্ছি, এইটাকে আমি 6 ওহম লিখতে পারি। ঠিক আছে, আর তার নিচে কত আছে, তার নিচে আমরা এইভাবে লিখছি, এটাকে আছে কত, 3 ওহম। ঠিক আছে, ওপরটা 3 যোগ হয়ে 6 হয়ে গেল, আর এটা কত, 3 ওহম। এর সঙ্গে তোমার এটাকে তুমি এইভাবে সিম্পলিফাই করে রাখতে পারো, এর সঙ্গে তোমার একটা 5 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, 5 ভোল্ট না, কত, শুধু ভি আছে, এটা ভি আছে, 5 ভোল্ট আগেরটাই ছিল, এটুকুই প্রশ্ন। আচ্ছা, এবার বলছে তাহলে এ আর বি, তার মানে এ আর বি তুমি এটাকে এ ভাবতে পারো, এই পয়েন্টটাকে এ, আর এই পয়েন্টটাকে তুমি বি ভাবতে পারো এটা। তাহলে বলো এই যে 6 আর 3 এটা কি অবস্থায় আছে, 6 আর 3 দেখো কারেন্ট যদি আমি এখন দেখি, কারেন্ট যদি দেখা যাবে এই যে ভোল্টেজ সোর্স, এইখান থেকে যখন কারেন্টটা আসছে, দেখো এই পর্যন্ত আসার পরে দেখো দুটো পাথ পাচ্ছে, একটা এই লাইনে, একটা কিন্তু এই লাইনে। তাহলে দুটো পাথ পাচ্ছে মানে কারেন্ট কিন্তু দুটো পাথে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কারেন্ট যখন দুটো পাথে ডিস্ট্রিবিউট হবে তখন কিন্তু এটা প্যারালাল সার্কিট অবশ্যই। ঠিক আছে, তাহলে এটা কী হবে, প্যারালাল সার্কিট। সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটো রোধের ক্ষেত্রে কী হয় বলো, আমরা ডাইরেক্ট জানি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দুটোর ক্ষেত্রে কী হয়, R1 R2 বাই কি বলো, R1 প্লাস R2, ডাইরেক্ট বসিয়ে দিতে পারি ডাইরেক্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হচ্ছে, 6 ইন্টু 3, আর 6 এর 3 কত হবে, 9, এইটুকু। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দুগুণি 6, তার মানে 2 ওহম হবে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, অপশান এ হবে সঠিক। আর যদি এইভাবে তুমি না করো, তুমি ওই 1/6 যেটা শিখেছিলে ওটাও করতে পারো, তুমি নিচু ক্লাসে যেমন করো, 1/r ইকুয়াল টু 1/6 প্লাস 1/3, তাহলে তোমার 6 লসাগু নিতে হবে। তাহলে 6 লসাগু নিলে এটা হচ্ছে 1, এটা হলো তোমার কত, 2, তাহলে হলো কত, 3/6, কাটাকুটি করলে দেখো 1/2। 1/2 কিন্তু মানে 0.5 লিখলে হবে না কিন্তু। হ্যাঁ, 1/r আছে, তাহলে 1/rটাকে উল্টে দাও, তাহলে এটা আর হয়ে গেল, তাহলে আর ইকুয়াল টু
এভাবেও করতে পারো, আর দুটোর ক্ষেত্রে কিন্তু এটা তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দুটোর ক্ষেত্রে সবসময় এটাই হবে, এই রুলসটা লিখে রাখো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R1 R2/R1+R2 মানে সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট হলো দুটি তার এ এবং বি একই উপাদানের তৈরি। একই উপাদানের তৈরি হলে কী হবে বলো, রো কিন্তু সেম হবে বলেছি, ঠিক তো। একই উপাদানে হলে তোমার রো বা তোমার রেজিস্টিভিটি কিন্তু সেম হবে। আচ্ছা, এবং তাদের দৈর্ঘ্য একই আছে, দৈর্ঘ্য বলেছে সেম, তার মানে লেন্থ সেম। আচ্ছা, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ভিন্ন আছে, এরিয়াটা কিন্তু ভিন্ন বলেছে, ঠিক আছে, এরিয়াটা ভিন্ন। যদি তার এ এর রোধ বি এর রোধের 9 গুণ হয়, এর রোধটা কিন্তু 9 গুণ, হ্যাঁ, তাহলে এ এর ব্যাসার্ধের সাথে বি এর ব্যাসার্ধের অনুপাত হলো। তো খুব ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ, রেলের গ্রুপ ডিতে দেখো 2022 সালে এসছে। আচ্ছা, কী করতে পারি দেখো, এখানে যে কোশ্চেনটা বললো এখানে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখানটায় যে দুটো তার আছে, একটা এ একটা বি, তার মধ্যে কিছু জিনিস সেম আছে আর একটা জিনিস আছে ভিন্ন। দুটো জিনিস সেম আর একটা কি ভিন্ন। তাহলে এক্ষেত্রে আমি যেটা করতে পারি দেখো, আমরা যে বেসিক যে ফর্মুলাটা জানি যে আর ইকুয়াল টু কী বলো, আর ইকুয়াল টু রো এল বাই কি এ, রো এল বাই এ, তাহলে এটা আমরা ফর্মুলা জানি। এখন এদের বলেছে রোটা সেম, এই রোটা সেম আছে এবং এলটাও কিন্তু সেম বলেছে। তার মানে শুধু চেঞ্জ হচ্ছে কার সঙ্গে বলো তো, এর সঙ্গে, এটা কিন্তু চেঞ্জ। তাহলে এই এ যেহেতু এখানে ব্যাসার্ধের অনুপাতটা জানতে চাইছে, যে কোনো ধরো একটা তার, হ্যাঁ, এটা যদি আমি ক্রস সেকশন এভাবে কাটি, তাহলে এর ছোট্ট সামনের অংশ যদি একটা সেই স্লাইস যদি কেটে নিই, সেটা দেখা যাবে আলটিমেটলি একটা কিন্তু বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী বলো তো, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার না, বৃত্তের ক্ষেত্রফল বলো, বৃত্তের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। তাহলে যেহেতু ব্যাসার্ধ কেন জানতে চাইছে, এই যে এখানে দেখো আর টার্মটা পাচ্ছি, তার মানে যেহেতু রো ফিক্সড এল ফিক্সড, তার মানে এই আরটা ইনভার্সলি প্রপোর্শনাল কি কার সাথে বলো, আমি এখানে এখানে ইকুয়াল টুই দিচ্ছি, যে এটা হচ্ছে তোমার এর সঙ্গে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে, বা এখানে ভ্যারিজিয়াস চিহ্ন দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতে হবে, হ্যাঁ। কিন্তু এই যে এ, এইখানে যদি আমি বসিয়ে দিই দেখো এর এখানটায়, তাহলে এখানে দেখো আর ভ্যারিজিয়াস 1/a মানে কত পেলাম বলো, পাই আর স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও পাই আর স্কোয়ার। আচ্ছা, পায়ের ভ্যালু তো সব জায়গায় ফিক্সড নাকি, পায়ের ভ্যালু কত 3.14 বা 22/7, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা লেখার দরকার নেই, কনস্ট্যান্টগুলো সব ক্ষেত্রে ধ্রুবক হবে। তাহলে অ্যাকচুয়ালি আর যেটা হলো সেটা কিন্তু ওর ব্যাসার্ধের বর্গের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হলো। এই রেজাল্টটা তুমি কিন্তু মাথায় রাখতে পারো, এই রেজাল্টটা, হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে ডাইরেক্ট তুমি চলে আসতে পারো এখানে, হ্যাঁ, আর ভ্যারিজিয়াস 1/r²। তার মানে ব্যাসার্ধের বর্গের সঙ্গে কিন্তু রেজিস্ট্যান্স ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়, হ্যাঁ, এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি। যাই হোক, এখন দুটো রেজিস্ট্যান্স যদি হয়, মনে করলাম ধরো প্রথমে রেজিস্ট্যান্স ছিল R1, পরে ছিল কত R2, তাহলে বলো এখানে রিলেশনটা কীরকম হবে, আর এর কিন্তু উল্টো হবে, তাহলে এখানে হবে R2/R1, যেহেতু স্কোয়ার আছে তাহলে তুমি বোথ স্কোয়ার করতে পারো বা আলাদা আলাদা করে স্কোয়ার করতে পারো, আমি একবারে স্কোয়ার করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন এই দুটোর ক্ষেত্রে যেটা বলেছিল সেগুলো একটু বসিয়ে দেওয়া দেখো তো, বলছে যদি তার এ এর রোধ বি এর রোধের 9 গুণ হয়, তাহলে একটা রোধ আর একটা 9 গুণ বলেছে, এর রোধ বি এর থেকে 9 গুণ, তার মানে প্রথমেরটা 9 হচ্ছে, প্রথমেরটা 9 হচ্ছে, পরেরটা কত হচ্ছে 1, এটা এর 9 গুণ, দেখো এই যে এর 9 গুণ, প্রথমেরটা এরটা 9 গুণ বলেছে, এই দেখো এখানে বলেছে যদি তার এ এর রোধ বি এর 9 গুণ হয়, তাহলে বি বলতে আমি এখানে 1 2 লিখেছি, যাই হোক এটা যদি 2টা বি ভাবো, তাহলে এর থেকে 9 গুণ, তাহলে 9 গুণ ইকুয়াল টু কত হচ্ছে R2/R1 তার স্কোয়ার। অঙ্ক শেষ কিন্তু এইটুকুই। তাহলে বলো এটাকে R2/R1 ইকুয়াল টু কত হবে, তাহলে √9/1 হবে না, √9/1, তাহলে কত হচ্ছে 3/1। তাহলে আমাকে এখানে দরকার হচ্ছে এ এবং বি এর সাথে বি এর ব্যাসার্ধ, তাহলে এ আগে বলেছে কিন্তু, হ্যাঁ, এ আগে মানে তোমার R1/R2 করতে হবে, তাহলে R1:R2 যদি করো 3:1 তো হবে না, উল্টে হবে 1:3, 1:3 মানে কোনটা হবে বলো, 1:3 মানে কিন্তু অপশান ডি হয়ে যাবে সঠিক, ঠিক আছে। নেক্সট চলো, বলছে প্রদত্ত সার্কিটে 3 ওহম রোধের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট হলো, 3 ওহম কোথায় আছে দেখো, এই যে 3 ওহম, এর মধ্যে দিয়ে কারেন্টটা কী পরিমাণ যাচ্ছে এটা বের করতে হবে, হ্যাঁ। দেখো টোটাল আগে তোমাকে টোটাল সার্কিট কারেন্ট কিন্তু বের করতে হবে, ঠিক আছে, এরকম এই যে টোটাল সার্কিট, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কী পরিমাণ এখান থেকে কারেন্টটা আসছে এর মানটা তোমাকে কিন্তু বের করতে হবে, নাহলে তুমি করতে পারবে না। তাহলে কারেন্টটা দেখো কীভাবে বের করবো, এইখানে টোটাল সার্কিট কারেন্ট যদি আমি বের করি, তার আগে তোমার টোটাল সার্কিট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এখানে যেহেতু সিরিজ সার্কিট দেখে বোঝা যাচ্ছে এখানে একই পাত দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, তাহলে এটা সিরিজ আছে, হ্যাঁ। তাহলে সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে বলো তো, টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স যেটা হচ্ছে যেহেতু সিরিজ, তাহলে সিরিজে যোগ হয় 3 8 4 কত হলো 7, তাহলে 7 ওহম হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইটা খুলে দিয়ে তুমি যদি 7 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাও একই কাজ করবে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স। এখন এই
5 ভোল্ট ব্যাটারি কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে? দেখো আমরা ওহমের সূত্র থেকে শিখেছি যে ভি ইকুয়াল টু কি বলো, আই আর। তাহলে এখানে আই ইকুয়াল টু কি পাবো, ভি বাই আর। ভি মানে কত, 5 ভোল্ট, আর আর কত পেলাম, 7। তাহলে 5/7 অ্যাম্পিয়ার এইখান দিয়ে যেটা কারেন্টটা আসছে ব্যাটারিটা, 5/7 অ্যাম্পিয়ার এই কারেন্টটা কিন্তু এই ব্যাটারিটা সাপ্লাই দিচ্ছে। তাহলে এইখানে সে কারেন্টটা আসছে এখানে। তাহলে সিরিজ সার্কিটে আমরা বলেছিলাম সিরিজ সার্কিটে কি কারেন্ট সেম, এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পারলে খাতায় লিখে নেবে যে সিরিজ সার্কিটে কিন্তু কারেন্ট সেম, ঠিক আছে। এটা শুধু প্যারালাল সার্কিটে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়, আগে ছবি দেখালাম তখন আমি। তাহলে সিরিজ সার্কিটে এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে কিন্তু সেম কারেন্ট যাবে, কিন্তু সেম ভোল্টেজটা ড্রপ হতে পারে, কারেন্ট কিন্তু সেম যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কারেন্টে যাবে কত বলো, 5/7 অ্যাম্পিয়ারই কিন্তু হবে, 5/7। এর মধ্যে তো 5/7, যদি তোমাকে 4 ওহম বলতো তাও কিন্তু সেই 5/7ই হতো, ঠিক আছে। তাহলে কারেন্ট তোমার হচ্ছে 5/7, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বোঝা গেল। কিন্তু ভোল্টেজ ড্রপ বললে তাহলে তোমাকে গুণ করতে হতো, যদি বলতে এর মধ্যে ভোল্টেজ ড্রপ, হ্যাঁ ভোল্টেজ ড্রপ কত হতো বা পোটেনশিয়াল ড্রপ, তখন কিন্তু কী করতে হতো, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই এটা গুণ করতে হতো, হ্যাঁ, ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি কত বলো, ভি বলতে আই কত, আই তো 5/7 পেয়েছিলাম, 5/7, আর আর ছিল কত, আর ছিল 3। তাহলে 3×5 = 15, 15/7 ভোল্ট, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হতো 15/7 ভোল্ট। কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ জানতে চাইনি, ঠিক আছে। যদি হতো তাহলে এইভাবে করতে হতো আর কি, প্রথম যে কোশ্চেনটা বলেছিল এরকমভাবে হতো, হ্যাঁ। তাহলে সিরিজ সার্কিটে সবসময় কারেন্টটা সেম হবে, এটা তুমি মাথায় রাখবে। নেক্সট চলো, 100 ওহম রোধের একটি ধাতব তারকে একটি বৃত্তে বাঁকানো হয়েছে, যার পরিধি তারের দৈর্ঘ্যের সমান আছে, পরিধি হচ্ছে তারের দৈর্ঘ্যের সমান, তাই হবে। না হলেও তুমি যদি এটা নাও বলতো তাও কিন্তু আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের দুটি বিপরীত বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? দেখো একটা বৃত্তর ছবি যদি আঁকি, প্রথমে একটা এইরকম তার ছিল, এই হচ্ছে তোমার তার, এই তারের রোধ বলে দিয়েছে কত, 100 ওহম। আমি পরে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, যদিও 100 ওহম রোধের একটা ধাতব তারকে, এই যে তারটা 100 ওহমের রোধ, এইটাকে আমি কি করলাম, এবার এই তারটাকে আমি সুন্দর করে এইভাবে একটা বৃত্ত তৈরি করলাম, হ্যাঁ, একটা বৃত্ত তৈরি করছি। এই বৃত্তটার যে কোনো দুটো প্রান্তে, ধরো যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে মনে করলাম এটা একটা এ পয়েন্ট, এটাকে মনে করলাম বি পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্ট যখন হচ্ছে, দেখো এইভাবে কিন্তু তার, তো আমরা বাড়ির যে তারগুলো দেখছি সেই তারগুলো আমরা এরকম দাগের মতো দেখি, ঠিক আছে, একটা একটা কি বলবো, একটা ওয়্যার দেখছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এরকম তো না, অ্যাকচুয়ালি অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে ভাবতে হবে এর মধ্যে রোধ আছে, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু এখানেও রোধ আছে, উপরের দিকেও রোধ আছে, নিচের দিকেও রোধ আছে, টোটাল তারই রোধ আছে, টোটাল তারই তো বাধা পাচ্ছে, তাই না। তাহলে টোটাল তারটা যদি 100 ওহম হয়, তাহলে যখন তুমি অর্ধেক করলে, তাহলে বলো তো উপরে কত হয়ে গেল, 50 ওহম হয়ে গেল না। উপরে বলতে টোটাল এখান থেকে এটুকু 50 ওহম, কিন্তু হ্যাঁ এটা 50 ওহম, এখানেও 50 ওহম, ঠিক আছে, 50 50 ওহম হয়ে গেল। এখন এই দুটো তার তুমি বলো তো কী আকারে আছে, এই ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, তুমি এটাকে আটটু লেজ জুড়ে দাও, দেখো এটা এখানে করো, এখানে তুমি এটা করো, এখানে তুমি একটা ব্যাটারি সাপ্লাই জুড়ে দাও, দেখো তো এখানে একটা ব্যাটারি ধরো, এখানে একটা ব্যাটারি দিলাম, ঠিক আছে। এখানে যদি আমি জুড়ে দিতাম এইভাবে, এখানে জুড়ে দিতাম, তাহলে দেখো তো এইটাকে এখন ছবিটা আমি আরও সিম্পলিফাই করে দিচ্ছি, দেখো ছবিটা এরকম করে দিচ্ছি। ওপরে 50 ওহম, আমি যেমন খুশি তার তো আমি যেমন খুশি বাঁকাতে পারি না, এরকম করে দিলাম, সুন্দর করে ছবিটা এঁকে ফেলি। তাহলে ওপরে হলো 50 ওহম, উপরে 50, নিচে কত হলো, এটাও 50 ওহমই আছে। তাহলে এই সার্কিটটার সঙ্গে কী করলাম, আমি একটা ব্যাটারি জুড়েছিলাম, তাই তো, এখানে একটা ব্যাটারি জুড়েছি। তাহলে দেখো এই হলো ব্যাটারি। তাহলে এই ব্যাটারিটা যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটা এখান থেকে আসবে। এই কারেন্টটা দেখো দুটো পাতে ভাগ হবে না, এই পাতে আর এই পাতে, দুটো পাতে ভাগ হবে। তাহলে দুটো পাতে ভাগ হওয়া মানে কি, প্যারালাল তো। তাহলে দুটো 50 যদি ভাগ হয় তাহলে কত হবে, 1/50, 1/50 মানে 25 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে সঠিক। কেন, দেখো সেম কারেন্ট যদি দুটো পাতে ভাগ হচ্ছে তাহলে অর্ধেক অর্ধেক করে ভাগ হবে তো, না সেম আছে তো, এখানে যে কারেন্ট হবে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। যদি ধরো তোমাকে এটা আমি বলতাম 10 ওহম, তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে কিন্তু এর মধ্যে অর্ধেক এর মধ্যে অর্ধেক, মানে 5 করে হয়ে যেত, হ্যাঁ। আর কীভাবে দেখো, আচ্ছা কারেন্ট এখানে ডিস্ট্রিবিউটার আমি দেখাচ্ছি না, আমি শুধু ভোল্টেজ ইয়েটা দেখাচ্ছি, রেজিস্ট্যান্সটা কীরকম হচ্ছে, 1/, তাহলে 50 লেখো, 1/50, আর 1/ কত হচ্ছে 50, এটা হচ্ছে কার মান, 1/r এর মান। তাহলে কত লসাগু, 50 লসাগু, তাহলে এটা কত হবে, 1 + 1 মানে 2 হয়ে যাবে, তার মানে 2/50 কাটাকুটি করে বলো কত হচ্ছে 25। তাহলে এক উপরে কিন্তু 1 আছে, তাহলে এটা 1/r এর মান 1/25, তাহলে r এর মান কত হবে, শুধু 25 হবে না, তাহলে অপশান ডি হবে সঠিক। আচ্ছা এবার ট্রিক্সে আছে, হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে যেহেতু এসেছে, এবং রিসেন্ট যে তোমার এএলপি টেকনিশিয়ান হয়েছে তাতেও এই কোশ্চেনটা এসেছে, হুবহু প্রশ্ন, মানে শুধু 100 জায়গায় অন্য ডেটা ছিল। আচ্ছা এই যে যদি কখনো এই প্যাটার্নটা হয় যে একটা তারকে বৃত্তাকারে যদি কখনো বাঁকায় এবং দুটো পয়েন্টের মধ্যে রোধ যদি জানতে চাই, তুমি ডাইরেক্ট লজিক খাটাবে, ঠিক আছে। ডাইরেক্ট লজিক কি, ওই যে রেজিস্ট্যান্সটা যেটা দেওয়া থাকবে না, তুমি 4 দিয়ে তুমি ডাইরেক্ট ভাগ করে দেবে,
ঠিক আছে, তাহলে অত বুঝতে হবে না তোমাকে। তাহলে 4 মানে r/4 করলেই দেখো তোমার r কত হচ্ছে 100, 100কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 25, গল্প শেষ। তোমাকে টাইম তোমাকে বাঁচাতে হবে, ঠিক আছে, অত বড় ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। তাহলে অপশান ডি হবে সঠিক, ঠিক আছে, 25 ওহম। নেক্সট হলো, এর মাথায় রেখো কিন্তু r/4 এই টেকনিকটা। নেক্সট হলো, n ঘূর্ণনের একটি বৃত্তাকার কয়েলের ফলে উৎপন্ন ক্ষেত্রের অনুপাত এবং একই ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপের ফলে উৎপন্ন ক্ষেত্রের অনুপাত কত। এর ডাইরেক্ট তোমার এনসিআরটির প্রশ্ন। এনসিআরটি তোমরা ক্লাস 9-10-এ পড়বে ভালো করে, এটা ক্লাস 10-এর এনসিআরটিতে আছে, হুবহু এই লাইনটাই রয়েছে, হ্যাঁ, হুবহু এই কোশ্চেনটা, এনসিআরটি খুব ভালো করে পড়বে, সেখানে তুমি পুরো কোশ্চেনটাকেই পেয়ে যাবে। তাহলে দেখো, যদি এটা তুমি দেখো কত নম্বর পেজ নাম্বারটা আমার মনে নেই ঠিক, তুমি এটা দেখে নিতে পারো। আমি তাও কিছুটা বুঝিয়ে দিচ্ছি এখানটায় যে কেন এরকম হয়েছিল। ওখানে ডাইরেক্ট তোমার অ্যান্সারটা দেওয়া ছিল। অ্যান্সারটা ওখানে দেখবে, যদি দেখো তুমি দেখবে উত্তর বি হবে কিন্তু, হ্যাঁ, n:1, ঠিক আছে। এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার আছে এনসিআরটি, ওখানে একটু দেখে নেবে। আমি তো একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যেটা বললো এন ঘূর্ণন, এন ঘূর্ণন বলতে এন টার্ন, এন পাক রয়েছে, হ্যাঁ, এন পাক বা এন টার্ন, এই যেখানে এন টার্ন, কতগুলো টার্ন বলতে পাক। পাক বলতে কীরকম বলছি, ধরো এই একটা কাঁচা লোহা, এই কাঁচা লোহার উপর দিয়ে আমি কতগুলো এইভাবে তারটা জড়ালাম, কতগুলো পাক খাওয়ালাম, হ্যাঁ, সেই যে পাক সংখ্যা সেটা হচ্ছে তোমার এন, বুঝা গেলো। এটাকে নাম্বার অফ টার্ন বলি, এন দ্বারা প্রকাশ করি, অনেক সময় ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি, অনেক সময় টি দ্বারাও প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে কি, এন ঘূর্ণনের একটা বৃত্তাকার কয়েলের ফলে উৎপন্ন ক্ষেত্র, ক্ষেত্র বলতে কি এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে কি ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কি দ্বারা প্রকাশ করি, একটু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র কথা বলা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ন্যাচারালি বি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডকে যেমন আমরা বি দ্বারা প্রকাশ করি, আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যদি বলি তবু কিন্তু আমরা বি দ্বারাই প্রকাশ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্ষেত্রের অনুপাত এবং একই ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপের ফলে উৎপন্ন ক্ষেত্রের অনুপাত কত, ঠিক আছে। তাহলে একটা বৃত্তাকার কয়েলের বললো একটা, আর একই ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ, ওই একই রকমই প্রশ্ন বলেছে যে দ্য রেশিও অফ এ field produced due to a current carrying circular coil of n turn to that of a field produced due to a single circular loop of the same radius carrying the number of carrying the same current। আচ্ছা, প্রথমে ছিল তোমার হচ্ছে n টার্নের ছিল, আর এটা পরে আছে কিন্তু একটা বৃত্তাকার লুপ। প্রথমে হচ্ছে n সংখ্যক টার্ন দেওয়া আছে, ঠিক আছে, পাকটা ছিল n সংখ্যক, আর পরেরটা হলো কত 1। তাহলে এক্ষেত্রে উৎপন্ন ক্ষেত্রের যে অনুপাতটা হয়ে যাবে, প্রথমে ছিল কত n আর পরে কত হলো 1, তাহলে n:1। আচ্ছা, এবার কেন হলো তোমাকে ছোট্ট একটু মানে ব্যাখ্যা করছি এই ব্যাপারটাকে। তুমি দেখো এর একটা মানে ফর্মুলা আছে, কি ফর্মুলা, এই ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি যদি বলো বি ইকুয়াল টু একটা রিলেশন আলাদা হয়, সেই রিলেশন আমি এখানে দেখাচ্ছি না, এখানে যেটা হয় এই নাম্বার অফ টার্ন দিয়ে n1 ইন্টু মিউ নট আই, মিউ নট বলতে মিউ 0 আই, ঠিক আছে, মিউ নট আই বাই কত হবে 2r, এটা হচ্ছে তোমার রিলেশন, ঠিক আছে। বি ইকুয়াল টু, এক্ষেত্রে আমি 1 লিখলাম কেন, মানে একটা 1 একটা আমি 2 দ্বারা প্রকাশ করবো, আর ন্যাচারাল ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু, নর্মাল ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু n ইন্টু মিউ নট আই বাই হচ্ছে 2r, ঠিক আছে। আচ্ছা, এখানে বিটিগুলো তো বললাম যে বি হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, মিউ হচ্ছে কি, মিউ হচ্ছে তোমার পারমিয়াবিলিটি, হ্যাঁ, পারমিয়াবিলিটি কি চৌম্বক ভেদ্যতা বা এরকম কিছু বাংলায় বলে বোধ হয়, পারমিয়াবিলিটি, হ্যাঁ, পারমিয়াবিলিটি। আচ্ছা, এই পারমিয়াবিলিটি আবার মান আছে, হ্যাঁ, মিউ নটের ক্ষেত্রে একরকম মান, মানে বিশেষ করে এয়ারের ক্ষেত্রে ন্যাচারালি 1 হয়, আর নর্মাল ক্ষেত্রে এর মানে যখন এপসাইলনের ক্ষেত্রে বলছি, মানে মিউ নটের ক্ষেত্রে যখন বলছি, এয়ার ক্ষেত্রে 1 আর নর্মাল ক্ষেত্রে 4 পাই ইন্টু 10⁻⁻⁷ হেনরি পার মিটার, হ্যাঁ, হেনরি পার মিটার, এরকম রিলেশন হয় আর কি। যাই হোক, আই তো কারেন্ট, আর মানে হচ্ছে তোমার হচ্ছে রেডিয়াস, ওই সার্কুলার যে লুপটা আছে তার রেডিয়াস হলো। তাহলে দেখো, তাহলে এই রিলেশনে তোমাকে একটু মনে রাখতে হবে বি ইকুয়াল টু n মিউ নট আই বাই 2r, ঠিক আছে। 2r বলতে ক্ষেত্রে তোমার টোটাল ব্যাসটাকে তোমাকে নিতে হবে, যেন 2r নেওয়া হচ্ছে, হ্যাঁ, ডি ক্ষেত্রে আমরা নিই না, 2rটাকে নিই। আচ্ছা, তাহলে এখন রেশিও যদি আমি করি, দেখো তাহলে দুটো লুপ যেহেতু আছে, তাহলে একটা লুপের ক্ষেত্রে ফ্লাক্স ডেন্সিটি হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে b1, এটা n1। আচ্ছা, বাকি মিউ নট আই বাই 2r এগুলো সব ফিক্সডই হবে, কেন বাকিগুলো তোমার কিছু বলেনি, ওগুলো সেমই বলেছে। তাহলে দেখো এইটা যদি আমি রেশিও করি, একটা 1 একটা 2 যদি করি, তাহলে দেখো রিলেশনটা কীরকম আসবে, b1 বাই b2, আরেকটা মনে করলাম b2, তাহলে এটা কত হয় বলো, n1 মিউ নট আই বাই 2r, তাই তো, বাই কত হবে n2 মিউ নট আই বাই 2r, একই। তাহলে এই মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r এগুলো লেখার দরকার নেই। তাহলে আমি যেটা পেলাম n1, তাহলে n1 বলতে সেক্ষেত্রে দেখো শুধু n1 তো না, এখন নাম্বার অফ টার্নটা যেটা বলছিল সেটা হচ্ছে n টার্ন, তাহলে এই হলো n টার্ন। আর পরের যেটা টার্ন সেটা বলছে একটা টার্ন নিয়েছে, সিঙ্গেল টার্ন বলেছে, হ্যাঁ, এই দেখো এখানে যেটা বলেছে যে সিঙ্গেল সার্কুলার লুপ, ঠিক আছে, একটাই লুপ আছে এবং একটাই এখানে টার্নটা আছে, তাহলে এক্ষেত্রে n = 1 হয়ে যাবে। তাহলে রেশিও যেটা হবে
n/1। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আর বাকিটা তুমি এনসারটি পড়তে পারো, ওখানে দেখো অত কিছু ব্যাখ্যা করা নেই, জাস্ট ওখানে ডাইরেক্ট অ্যান্সারটা দেওয়া আছে। অপশান বি হবে সঠিক। নেক্সট চলো, 1000 ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক হিটার। আচ্ছা, 1000 ওয়াটটা রেটিং দেওয়া আছে তার বৈদ্যুতিক হিটারের, হ্যাঁ। আর বলছে কি 2000 ওয়াট রেটিংযুক্ত একটা বৈদ্যুতিক গিজার, আচ্ছা একটা হিটার একটা গিজার প্রতিদিন, আচ্ছা এটা কিন্তু সরি, এটা তোমার 4 ঘন্টা হবে, হ্যাঁ, এটা 4 ঘন্টা হবে, 4 ঘন্টা ব্যবহার করা হয়। আচ্ছা 10 দিনে কিলোওয়াট আওয়ারে ব্যবহৃত শক্তি হলো। দেখো এটাকে আমি জিনিস বলে দিচ্ছি, এই যে কিলোওয়াট আওয়ার, এটাকে ধরে অঙ্ক করলে হয়ে যাবে। ন্যাচারালি আমরা যে ইউনিটটা ব্যবহার করি, বাড়িতে যে শক্তি ব্যবহার করি, ঠিক আছে, যে এনার্জি খরচ করি, আমরা বাড়িতে কী খরচ করি, বাড়িতে যে মিটারটা আমরা ইউজ করি না, যে ইলেকট্রিক বিলটা আসে, তাকে কিন্তু আমরা এনার্জি মিটার বলি। তাহলে এজন্য এই যে মিটার, ন্যাচারালি মিটার বলতে এনার্জি মিটার, এই যে এনার্জিটা আমরা যে বাড়িতে মাপছি সেটা কিন্তু কোন এককে মাপা হয়, আমরা ন্যাচারালি বলি ইউনিট, তাই তো, একক বলে এত ইউনিট বিল এসছে, 5 ইউনিট, 10 ইউনিট, 500 ইউনিট এরকম বলি। আচ্ছা এই যে এই ইউনিট মানে কি, আলটিমেটলি কিলো ওয়াট আওয়ার। তাহলে এই যে ওয়াট আওয়ার সেটাকে কিলোতে কনভার্ট করা হচ্ছে, তাহলে শুধু তুমি ওয়াট আওয়ার যদি করো তাহলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে তো কিলো কাটবে নাকি। তাহলে ওয়াট আওয়ারকে তোমার 1000 দিয়ে ভাগ করলে তোমার তাহলে কি হচ্ছে, তোমার কিলোওয়াট আওয়ারে বেরোবে। তাহলে তোমার সেটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলি বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো 1000 ওয়াটের একটা যন্ত্র আর একটা হচ্ছে 2000 ওয়াটের যন্ত্র, তাহলে টোটাল কত ওয়াট হলো, 3000 ওয়াট হলো। তো তাহলে টোটাল যেটা হলো 3000 ওয়াট, ঠিক। সব যত ওয়াট থাকবে এরকম তুমি যোগ করে দেবে, যতগুলো ওয়াটেজ থাকবে, হয়ে গেল। আচ্ছা তার বৈদ্যুতিক গিজার প্রতিদিন 4 ঘন্টা করে চলছে, তাহলে প্রতিদিন যদি 4 ঘন্টা করে চলে তাহলে ইন্টু 4, আবার এটা 10 দিন চলেছে, যদি 1 মাস বলতো তাহলে 30 দিয়ে গুণ করতে হতো, 10 দিন মানে এটা, তাকে কিন্তু তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করতে হবে, এখানে কিলোওয়াট আওয়ার বের করতে হবে যেহেতু। তাহলে এখানে দেখো 3টে শূন্য কাটা, এখানে তোমার 3টে শূন্য কাটা, তাহলে 3 4 12 আর একটা শূন্য, তাহলে 120 ইউনিট বা 120 তোমার হচ্ছে কিলোওয়াট আওয়ার। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো কোনো রকম সমস্যা হলো কিনা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 120 কিলোওয়াট আওয়ার বা 120 ইউনিট, ঠিক আছে, অপশান এ। নেক্সট চলো, একটা নির্দিষ্ট পদার্থের একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে কি এল, তারের দৈর্ঘ্য এল আর রোধ কি আর। একই পদার্থের আরেকটি তারের দৈর্ঘ্য 9 গুণ, তাহলে আগে যদি এল থাকে এখন 9L হয়ে গেছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়াটা সেটা সেম আছে বলছে, তাহলে তারের রোধটা কত। তাহলে এখানে এরিয়াটা নিয়ে তার মানে খুব বেশি সমস্যা নেই, শুধুমাত্র এখানে এলটা নিয়ে সমস্যা। দেখো এটা খুব একদম ডাইরেক্ট কোশ্চেন করে ফেলা যায়। আমরা জানি যে আর ইকুয়াল টু কি বলো, আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে। একই পদার্থের, যেহেতু এখানে দেখো এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একই পদার্থ মানে তার মানে রো সেম, তার মানে রো নিয়ে তোমার মাথা ব্যথা নেই, তার মানে আবার ক্রস সেকশন এরিয়াটা কিন্তু সেম বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি বলতো, এইগুলো যদি ফিক্সড হয় তাহলে আর এর সঙ্গে এল তো ডাইরেক্টলি প্রপোর্শনাল না, সরল সম্পর্ক না, তার মানে এল যত গুণ হবে রেজিস্ট্যান্সও তত গুণই হবে, নর্মাল প্রশ্ন। তাহলে এখানে যেটা বলছে একই পদার্থের একটি তারের দৈর্ঘ্য 9 গুণ, দৈর্ঘ্য যদি 9 গুণ হয় তাহলে রেজিস্ট্যান্সও কিন্তু 9 গুণই হয়ে যাবে। তাহলে কি হবে, অপশান কিন্তু সি হবে, 9R, মানে আগে আর থাকলে এখন 9R হচ্ছে, একদম নর্মাল। আচ্ছা যদি না বুঝো তুমি ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে এইভাবে করতে পারো, যে আর ইকুয়াল টু রো এল বাই কি এ, তাহলে রো তো থাকুক সেম, আচ্ছা এলটা 9 হয়ে গেছে, আগে যদি এল থাকে 9L হয়ে গেছে, বাই এটা সেম আছে, তাহলে দেখো 9টা সামনে দিয়ে দাও, তাহলে রো এল বাই এ। আচ্ছা এটাকে এখন মনে করছি তোমার এটা একটা থাকুক আর পরেরটা এটা R1 ভাবছি, সরি। এই যে রো এল বাই এ, এটা মানে কথা হলো, তাহলে এটা মানেই তো তোমার আর, তাই না, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু আর মানে 9R, ঠিক আছে। তো ন্যাচারালি তুমি মানে থিওরির মতো করে ভাববে যে যেহেতু এলটা লেন্থটা 9 গুণ হয়েছে অথবা রেজিস্ট্যান্সও 9 গুণ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তোমার এত কিছু অঙ্ক করতে হবে না। নেক্সট হলো 4 ওহম এর দুটি রোধক বা রোধ একটি 5 ভোল্ট ব্যাটারি উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত, সার্কিটে মোট কারেন্ট হলো, সার্কিটের মোট কারেন্টটা কত। দেখো সোজা প্রশ্ন, 4 ওহমের দুটো রোধ, তাহলে ছবি এঁকে ফেলে, হ্যাঁ সুন্দর করে ছবি এঁকে ফেলে দেখো তো, 4 ওহমের দুটো রোধ রয়েছে, তাহলে এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স কত, এই একটা, দুটোই 4 ওহম বলে দিচ্ছে, তাহলে এটাও 4 ওহম রেজিস্ট্যান্স, এটাও হচ্ছে তোমার 4 ওহম রেজিস্ট্যান্স। কিসে বলেছে, সমান্তরালে সংযুক্ত, তাহলে এই দুটোকে আমি সমান্তরালে কানেক্ট করলাম, ঠিক আছে। এই সমান্তরালের সঙ্গে যুক্ত করে কি বলছে, একটা 5 ভোল্ট ব্যাটারি উৎসের সঙ্গে যুক্ত, তাহলে এটা একটা ব্যাটারি দেওয়া আছে যেটা হচ্ছে 5 ভোল্ট, এই হচ্ছে তোমার ব্যাটারি, ঠিক আছে। এর সঙ্গে সুইচ টুইচ লাগাতে পারো, ওগুলো আমি লাগাচ্ছি না, জাস্ট সিম্পল সার্কিট আঁকছি, তাহলে এটা তোমার 5 ভোল্ট হয়ে গেল গল্প। এখন বলছে সার্কিটে মোট তাহলে কারেন্ট কত হবে। দেখো এইভাবে কিন্তু আমরা কারেন্ট বের করতে পারবো না, তাহলে তোমাকে ইকুইভ্যালেন্ট আগে রেজিস্ট্যান্সটা সিম্পলিফাই করতে হবে, তাহলে এক্ষেত্রে বলো টোটাল রেজিস্ট্যান্সটা করতে হবে, দুটো যেহেতু একই মান আছে, ঠিক আছে। আচ্ছা একই মানের যদি অনেকগুলো
সমান্তরালে পরে শর্টকাট বের করতে গেলে তুমি R/N করে দেবে। হ্যাঁ, এক্ষেত্রে আর কত আছে 4 আর N মানে তোমার দুটো আছে, তাহলে 4/2 মানে 2 ওহম হবে কিন্তু। হ্যাঁ, শর্টকাট বের করতে গেলে তোমার সার্কিট রেজিস্ট্যান্স এইভাবে বের করতে পারো। তোমাকে ধরো বললো যে 100 ওহমের 10টা, তাহলে 100/10 মানে 10 হবে, শর্টকাটে করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে বা 1/4 করলেও হবে। আর বা তুমি মনে করো যে এইভাবে বের করবে, সেই সার্কিট রেজিস্ট্যান্স দুটো আছে মানে 4 × 4 বাই কত হবে তোমার দুটো যোগ করে 8, তাহলে দেখো 4 দিয়ে কাটলে 2 হবে, তাহলে এটা কাটলে কত হচ্ছে সেই 2 হবে। ঠিক আছে, সেই 2 ওহম, তুমি যেদিক দিয়ে খুশি সেই একই আসবে। আচ্ছা, তাহলে টোটাল যে রেজিস্ট্যান্সটা পেলাম 2 পেলাম, তাহলে কারেন্ট কত হবে? ঠিক আছে, কারেন্ট, তাহলে কারেন্ট যেটা হবে এটা, দেখো কারেন্ট এটা আই লিখি, সরি এটা আই লিখি, তাহলে আই ইকুয়াল টু কি V/R, আই ইকুয়াল টু V/R, ভি কত 5 আর কত 2, তাহলে কত হলো 2.5, 2.5 কি তোমার হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে যে কারেন্টটা আসছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখন বলছে 4 ওহমের দুটো রোধক একটা 4 ভোল্ট ব্যাটারি উৎসের সাথে সমান্তরালে যুক্ত ছিল। আচ্ছা, দুটো প্যারালালি যুক্ত 4 ওহমের যেটা রয়েছে। এখন বলছে সার্কিটের মোট কারেন্ট। আচ্ছা, ও মোট কারেন্ট বের করতে বলেছে, আমি 4 ওহমের মধ্যে বের করতে চাইছিলাম, 4 ওহমের বের করতে হবে না, সার্কিট টোটাল কারেন্ট বের করতে বলেছে। হ্যাঁ, এই যে টোটাল সার্কিট, টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট, ঠিক আছে, টোটাল সার্কিট কারেন্টটা কত, তাহলে এইটুকু শুধু 2.5 অ্যাম্পিয়ার বের করলে হয়ে যাবে, 2.5, অপশান ডি। নাহলে আমি ভাবছিলাম কি হলো আরও চেঞ্জ হতো, মানে 1.25 হয়ে যেত, কেন 4 ওহমের একরস যদি বের করতাম। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে দিই। হ্যাঁ, যদি কখনো ধর কোশ্চেন দুটো তো দুটোই 4 আছে বলে বোঝা যাচ্ছে না, যদি কোশ্চেন এটা 4 আর একটা যদি অন্য ভ্যালু হতো, তাহলে সার্কিট কারেন্টটা বের করা কিন্তু একটু চাপ হয়ে যেত তখন। হ্যাঁ, চাপ বলতে কিরকম, আমি শর্টকাট শিখিয়ে দিচ্ছি কিছু জিনিস, সেটা কারেন্ট ডিভিশন রুল বলে, এটাকে আমি CDR কারেন্ট ডিভিশন রুল, সেটা একটু সামান্য একটু কঠিন হবে। তখন বের করতে হবে কীভাবে, ধরো এটাকে মনে করলাম এই পাশে, এটাকে মনে করলাম I1 আর এটাকে মনে করছি I2, তাহলে I1 যে কারেন্ট আমি যদি বের করতাম, সে I1 ইকুয়াল টোটাল কারেন্টটা কত বলো, টোটাল কারেন্ট হচ্ছে 5/2 বা 2.5, যেটাই দেখো 5/2 ইন্টু যার মধ্যে যে আমি বের করবো তার বিপরীত ডিস্টেন্সটা কিন্তু এটা হবে, মানে আমি I1 বের করছি, তাহলে আমাকে লিখতে হবে কত, এইটা লিখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে দুটো 4 আছে বলে বোঝা যাচ্ছে না, এটা 4 আর দুটো যোগ করে নিচে, তাহলে 4 আর 4 কত হবে 8, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা। তাহলে কত হলো বলো, এই 4 দুগুণি 8 হলো, তাহলে 5/4 মানে 1.25। ঠিক আছে, আমি তখন এমনি মুখে মুখে বললাম যে 1.25, ঠিক আছে, 1.25 হবে তোমার, এর মধ্যে 1.25, এর মধ্যে 1.25, কেন সেম কারেন্ট সেম রেজিস্ট্যান্স আছে তো, তাহলে এই যে 2.5 যেটা, সেটা অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে। তাহলে এর মধ্যে আসবে 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট, এর মধ্যে 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট, দুটোর মধ্যে সেম সেম কারেন্ট আসবে। এখানে সেটা জানতে চাইনি, শুধুমাত্র সময় জানতে চাইছে যে টোটাল সার্কিট কারেন্টটা কত, তাহলে 2.5, অপশান ডি হবে সঠিক। হ্যাঁ, আমরা একটা কোশ্চেনের মধ্যে আমরা আরও এক্সট্রা অ্যানালাইসিস করছি, এগুলো একটু খাতায় মাথায় রেখো, যদি এখানে অন্য ডেটা থাকে আমি করাবো, অবশ্যই এই প্যাটার্ন যদি আসে অবশ্যই করাবো, এবং এসছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 3টি বাল্ব এ, বি এবং সি যথাক্রমে 40 ওয়াট, 60 ওয়াট এবং 100 ওয়াট রেটিং সহ 220 ভোল্ট ভোল্টেজের উৎসের সাথে সমান্তরালে সংযুক্ত। সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলে ওঠা বাল্ব হলো, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, কোনটা সব থেকে ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে কার, এটা হচ্ছে প্রশ্নটা। দেখো এইখানে আমরা যেটা জানি, যেহেতু প্যারালালে কানেক্ট আছে, প্যারালালে কী হয়, ভোল্টেজ সেম হয়, প্যারালালে কী হয়, ভোল্টেজ সেম, সিরিজে হচ্ছে কারেন্ট সেম, খেয়াল রাখবে। হ্যাঁ, সিরিজে হচ্ছে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে তখন আমি লিখলাম যদিও, সিরিজ সার্কিটে হচ্ছে তোমার কারেন্ট সেম। হ্যাঁ, একটু ছোটো করে লিখে দিচ্ছি, এগুলো মাথায় রাখবে, কারেন্ট কী হবে সেম। আর প্যারালাল যখন সার্কিট হবে, প্যারালাল সার্কিট বা তোমার এটা কী বলে, প্যারালাল সার্কিট বা তোমার হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, প্যারালাল সার্কিট বা তোমার হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তোমার ভোল্টেজ সেম হবে। হ্যাঁ, ভোল্টেজ সেম হয়ে গেল। আচ্ছা, এই দুটো একটু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে ABC তিনটে যে ওয়াটেজ রয়েছে, একটা 40, একটা 60, একটা হচ্ছে 100 ওয়াট। যখন প্যারালালে কানেক্টেড ক্ষেত্রে পাওয়ার কত হবে বলো, পাওয়ারের যে ফর্মুলাটা P ইকুয়াল টু কি VI হবে, P ইকুয়াল টু I²R হবে পাওয়ারের ক্ষেত্রে, আর P ইকুয়াল টু V²/R হবে। ঠিক আছে, এখন এই যে মানে ছবিটা যেটা বললাম, যে এক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই V²/R, তাহলে দেখো ভোল্টেজ যখন সেম তখন কি হচ্ছে, P হ্যারিজিয়াস, ভোল্টেজ তো ফিক্সড বলেছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি P ইকুয়াল টু V²/R, তাহলে ভোল্টেজ যেহেতু ফিক্সড, তাহলে আমি এখানে লিখতে পারি না যে 1/R, তার মানে যার ক্ষেত্রে পাওয়ার বেশি হবে, দেখো এক্ষেত্রে পাওয়ার ওয়াটেজ বেশি, তাহলে যার ক্ষেত্রে ওয়াটেজ বেশি, তাহলে আমি এখানে বলতে পারি না এর রেজিস্ট্যান্স কম, ঠিক তো, আর এর যেহেতু সব থেকে ওয়াটেজ তোমার হচ্ছে কি বলে, ওয়াটেজ সব থেকে কম, তাহলে এর কী হবে, রেজিস্ট্যান্স সব থেকে বেশি। আচ্ছা, এইবার গ্লো বা ব্রাইটনেস, এইটা আমরা কীভাবে মাপবো, সেটা মাপবো সবসময় তোমার হচ্ছে I²RT,
ঠিক আছে, বা তুমি হিট দিয়ে ভাবতে পারো। তাহলে এক্ষেত্রে দেখো পাওয়ারে, বা তুমি যদি এইচ দিয়ে ভাবো যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, হিট যেটা হবে তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, সেটাতে তাহলে আই স্কোয়ার আর, এই যে আই স্কোয়ার আর টিটা এখানে তোমার লাগবে না, আই স্কোয়ার আর। তাহলে দেখো যার রেজিস্ট্যান্সটা বেশি, যার রেজিস্ট্যান্সটা বেশি, তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তাহলে সেক্ষেত্রে কী হবে, কারেন্টটা তার মধ্যে কম যাবে না? যার রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে কারেন্ট কী হবে, কম যাবে। তাহলে এর যেহেতু রেজিস্ট্যান্স বেশি, এই যে কোথায় গেল, এর যেহেতু রেজিস্ট্যান্স বেশি তাহলে এর মধ্যে কিন্তু কারেন্ট কম। তাহলে কারেন্ট কম মানে এর কিন্তু উজ্জ্বলতা তাহলে কমে যাবে, ঠিক আছে, এর উজ্জ্বলতা কিন্তু কম। আর এই যে এর রেজিস্ট্যান্স কম, তাহলে এর রেজিস্ট্যান্স কম মানে কিন্তু এর মধ্যে কারেন্ট বেশি যাবে। তাহলে আই স্কোয়ার আর তুমি যদি করো তাহলে এখানে এর উজ্জ্বলতা কিন্তু বেশি হবে, মানে অপশান তোমার হচ্ছে এই 100 ওয়াট কিন্তু হবে। অপশান তোমার কোনটা হচ্ছে তাহলে 100 ওয়াট, মানে 100 ওয়াট মানে হচ্ছে অপশান সি। আচ্ছা বাল্ব সি, বাল্ব সি মানে অপশান বি হচ্ছে, হ্যাঁ বাল্ব সি, বাল্ব সিটা বেশি গ্লো হচ্ছে। দেখো বুঝলে কিনা ভালো করে। আচ্ছা এটাকে তুমি ডাইরেক্ট কিছু নোট করে রাখো, ঠিক আছে, ডাইরেক্ট কিছু নোট করে রাখো, এত কিছু তুমি বোঝো না বোঝো, তুমি ডাইরেক্ট কিছু নোট করো। কীরকম, যখন বাল্বগুলো, ঠিক আছে, বাল্ব কিসে কানেক্ট হচ্ছে, বাল্ব যখন প্যারালাল কানেক্টেড, হ্যাঁ বাল্ব যখন প্যারালালে, বাল্ব যখন প্যারালালে হবে, প্যারালাল এলি প্যারালাল কানেক্টেড হবে, সব থেকে গ্লো যেটা হবে, সব থেকে গ্লো হবে কোনটা, গ্লো বা ব্রাইটনেস যেটা হবে, যেটা সব থেকে হাইস্ট রেটিং থাকবে, হাইস্ট রেটিং, হ্যাঁ হাইস্ট রেটিং বা হাই রেটিং, হাই আর বা হাইট মানে রেটিং বলে দিচ্ছি, রেটিং বা ওয়াটেজ, ঠিক আছে, হাই রেটিং, হাই রেটিংয়ের ক্ষেত্রে যার রেটিং হাই বা ওয়াটেজ যার হাই সেটা কিন্তু গ্লো বেশি হবে, হয়ে গেল। আর যখন এটা প্যারালালের ক্ষেত্রে, যখন এটা সিরিজে হবে ঠিক এর উল্টো হবে, হ্যাঁ খেয়াল রাখো, সিরিজে যখন হবে সেটা যার ক্ষেত্রে লো রেটিং হবে, লো রেটিং, ঠিক আছে, লো রেটিং হলে কী হবে, সেইটা গ্লো বেশি হবে, ঠিক আছে, লো রেটিং হলে গ্লো বেশি। তাহলে তুমি যে কোনো একটা মাথায় রাখো তাহলেই হবে। আমরা ন্যাচারালি বাড়িতে কোন কানেকশান করি, প্যারালাল কানেকশান করি, ঠিক আছে। যদি তোমাকে প্যারালালে ওয়াটেজ কমই হতো তাহলে আমরা তো 0 ওয়াট ইউজ করতাম, তাহলে আরও গুলো বেশি হতো, তাহলে ওরকম তো হয় না কখনো, ঠিক আছে, আমরা বেশি ওয়াটের আস্তে আস্তে ইউজ করি, কিন্তু তোমার ওখানে বেশি ওয়াট ইউজ করলে আবার তোমার কারেন্ট খরচটা বেশি হবে, ঠিক আছে। নেক্সট চলো, 1000 ওয়াট, 1000 ওয়াট রেটিং বিশিষ্ট একটা বৈদ্যুতিক হিটার প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়। 6 টাকার ইউনিট খরচের উপর ভিত্তি করে সেপ্টেম্বর মাসে সরঞ্জামটি চালানোর মোট খরচ নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন। দেখো একটা তখনই বললাম যে বাড়ির যে ইউনিট সেটা আমরা কিসে ইউজ করি, কিলো ওয়াট আওয়ারে, কিলো ওয়াট আওয়ার বা বোট অপারেটেড ইউনিট। তাহলে এইভাবে তো করতে পারবো না, আমরা ক্যালকুলেশন করতে হবে কীভাবে, ওয়াট আওয়ারকে তোমার কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একই ব্যাপার হলো। তাহলে ওয়াট কত বলেছে দেখো, 1000 ওয়াট, তাহলে 1000 ওয়াট প্রতিদিন ক ঘন্টা করে চলছে, 5 ঘন্টা করে চলছে, হলো, কারণ আওয়ার দিয়ে গুণ করে দিলাম। এবার সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে কতদিন, 30 দিনে, তাহলে ইন্টু 30, এটা হচ্ছে তোমার টোটাল বাই কত, 1000, বাই হচ্ছে তোমার 1000, তাহলে এটা কেটে দাও, এ হচ্ছে তোমার, তাহলে সেপ্টেম্বর মাসে তোমার হচ্ছে মাত্র 150 ইউনিট কিন্তু খরচ হয়েছে। এবার 150 ইউনিট, 150 ইউনিট বা 150 কিলোওয়াট আওয়ার ভাবতে পারো। এবার এক এক ইউনিটের দাম বলে যে 6 টাকা, তাহলে বলতো 150 ইউনিটের দাম কত হবে, তাহলে 150 ইন্টু 6 হবে না, 150 ইন্টু 6 করো, তাহলে 6 15 হচ্ছে তোমার 90, 90 পর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 900 টাকা কিন্তু টোটাল খরচ হবে বা টোটাল বিল আসবে তোমার হচ্ছে 900 টাকা, মানে অপশান ডি হবে সঠিক, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে চলতরিৎ সংক্রান্ত প্রথম পার্টের ভিডিও। কোনো প্রশ্ন যদি তোমার ডাউট হয়, ঠিক আছে, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম, কিছু থিওরি এবং ট্রিক্সও বললাম, আরও প্রচুর অঙ্ক আমি করাবো যদি তোমরা ঠিকঠাক করে কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে। কমেন্ট এবং লাইক না করলে কিন্তু আমি মানে এনার্জি পাবো না, বা আমার এটা করতে ইচ্ছা হবে না, কারণ একটা পিপিটি এবং কনসেপ্ট রেডি করতে গেলে তোমাকে প্রচুর খাটাখাটনি করতে হবে, ঠিক আছে। শুধু এটুকুই চাই, কমেন্ট করবে, যে কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করো, আমি যথেষ্ট হেল্প করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই।